হৃদমায়ার প্রেমগাথা সিজন ১ পর্ব সংখ্যা ৬৯-৭০। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। খানবাড়িতে সুখের বসন্ত লেগেছে। দীর্ঘ ১৫ বছর পর সুফিয়া খানের পা পড়েছে খানবাড়ির আঙিনায়। এই নিয়ে সকলে ভিড় জমিয়েছে সুফিয়া খানের চত্বরে। আরাফ খান, হেনা খান ছেলের অসুস্থতার দুঃখের চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন সুফিয়া খানের আগমনে। সেই খবর তিনি দেশ বিদেশের সকল আত্মীয়র মাঝে ইতিমধ্যেই পাঠানো শেষ। হেনা খান নিজের ৩ কন্যার সঙ্গে শশীর মাকেও আমন্ত্রণ জানালেন খানবাড়িতে আসার জন্য। আরাফ খান সেই ফাঁকে বাড়িতে আয়োজন করলেন মেজবানের দাওয়াতের। সুফিয়া খানকে ঘিরে শ্বশুর শাশুড়ির এমন উৎফুল্লতার আনন্দটুকু নীরব চোখে দেখলেন সুফিয়া খান। বয়স্ক মানুষ বাচ্চাদের মতন হয়, সেটা আবারও যেন প্রমাণ করলেন আরাফ খান আর হেনা খান। সুফিয়া খান বাড়িতে ফিরেছেন বিকাল ৩টা নাগাদ। এখন সন্ধ্যা ৬টা। এর মাঝে পার হলো ৩ ঘন্টা। এই ৩ ঘন্টায় এই দুইজন মানুষ ওনার হাতে গোটা খানবাড়ির দায়িত্ব দিয়ে বসে আছেন। সার্ভেন্ট থেকে শুরু করে গোটা খানবাড়ির মানুষ ওনার থেকে প্রতিটা কাজের অনুমতি নিচ্ছেন। সুফিয়া খান বেশ বুঝতে পারছেন এসব ওনার শ্বশুর শাশুড়ির কাজ। যে দায়িত্ব তিনি ১৫ বছর আগে ফেলে গিয়েছিলেন, সেই দায়িত্ব যত্ন করে ওনার হাতে আবারও তুলে দিতে চাচ্ছেন তারা। কিন্তু সেটা আর সম্ভব নয়। এই সংসার আর ওনার নয়। এই সংসারের মায়া তিনি আরও অনেকটা বছর আগেই মারিয়ে গেছেন। আজ হয়তো তিনি তাড়াহুড়ো করে চট্টগ্রামে ফিরেছেন, কিন্তু এই সংসারের তিনি আর স্থানীয় হবে না। আজ বাদে কালই ফিরে যাবেন নিজ গন্তব্যে। তাই তিনি চাচ্ছেন না ক্ষণিকের জন্য শ্বশুর শাশুড়িকে কোনো কিছুতে বাধা দিতে। বরং যেটা যেভাবে চলছে সেভাবে চলুক। তারা যদি অল্পতে খুশি হন তাহলে হোক। এতে অপরাধের কোনো কিছু নেই। বরং তাদের ভুল ধারণা একটা সময় এমনিতেই ভেঙে যাবে। মনস্তাত্ত্বিক ভাবনায় গম্ভীর সুফিয়া খানের হাতের গ্লাসটা ডাইনিংয়ে রাখতে রাখতে তাকালেন অদূরে সোফায় বসা হেনা খানের দিকে। হেনা খান সুফিয়া খানের বাড়ি ফেরার খুশিতে উৎফুল্লতা দেখিয়ে মেয়েদের সঙ্গে কথা বলছেন ফোনে। সুফিয়া খান এক পলক সেদিকে তাকিয়ে এগোতে চাইলেন সিঁড়ির দিকে। তক্ষুনি বাধা দিয়ে ডাকলো কাজের মেয়ে মালা। বলল, বড় ম্যাডাম, রাতে কি রান্না করব? বাধা পেয়ে পিছনে তাকালেন সুফিয়া খান। মালার কথায় তীক্ষ্ণ গলায় বললেন, আমাকে কেন প্রশ্ন করছো? প্রতিদিন আমাকে জিজ্ঞেস করে রান্না করো তোমরা? সুফিয়া খানের কথায় মালা থমথমে মুখে বলল, দাদি বলেছে আপনি যা আদেশ করবেন তাই বাড়িতে রান্না হবে, আর নয়তো সবাই না খেয়ে থাকবে। রান্না বন্ধ। মালার কথায় সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে এক পলক হেনা খানের দিকে দেখে মালাকে রান্নার তালিকা দিয়ে চলে যেতে চাইলে সেখানে হাজির হলো খানবাড়ির মালি ছেলে কাশেম। সে সুফিয়া খানের উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বলল, বড় ম্যাডাম, বাজারের এই লিস্টটা দাদাভাই পাঠিয়েছেন আপনাকে দিতে। সুফিয়া খান মালাকে চলে যেতে বলে ঘুরে তাকালেন হালকা পাতলা গড়নের কাশেমের দিকে। কাশেমের থেকে কাগজের লিস্টটা হাতে নিয়ে সেদিকে তাকাতেই দেখলেন বিশাল আয়োজনের একটা বাজারের লিস্ট সেটি। সুফিয়া খানের জানা মতে এই বাড়িতে আপাতত কোনো ফাংশন নেই। তাহলে এই লিস্ট কিসের হতে পারে সেটা জানতে চেয়ে কপাল কুঁচকে কাশেমকে বললেন, বাড়িতে কি কোনো ফাংশন আছে কাশেম? জি ম্যাডাম, দাদাভাই আপনার বাড়িতে ফেরার খুশিতে এতিম বাচ্চাদের খাওয়াবেন বলেছেন। এই লিস্টে সেই আয়োজনের। আপনাকে বলেছে এটা ঠিক আছে কিনা দেখতে। হাতের কাগজটায় তিনি সেভাবে আরও একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার চোখ বুলালেন। মাত্র ৩ ঘন্টায় কেমন এক টান অনুভব হচ্ছে এই ফেলে যাওয়া মানুষগুলোর প্রতি। ওনার সংসার ওনাকে যত্ন সহকারে ফিরিয়ে দিতে চাচ্ছেন তারা। অথচ যেই সংসারের মায়া তিনি অনেক আগেই ত্যাগ করে ফেলেছেন। সুফিয়া খান বাজারের লিস্টে বাচ্চাদের জন্য ২-১ রকমের মিষ্টি জাতীয় খাবার অ্যাড করে দিতে বললেন। কাশেম সেই ফাঁকে আরও একটা কাগজ তুলে দেয় সুফিয়া খানের হাতে। গমগমে স্বরে বলল, ম্যাডাম, এটা হলো খানবাড়ির সকল কর্মচারীদের লিস্ট। মাসে ১০ তারিখে আমাদের বেতন দেওয়া হয়। আজ ৯ তারিখ। সেজন্য দাদাভাই এটা আপনার কাছে পাঠিয়েছেন। সুফিয়া খান বেশ তীক্ষ্ণ গলায় বললেন, আমার কাছে কেন? দাদাভাই বলেছেন আপনি আমাদের বেতন দিলে আমরা এই মাসে বেতন পাবো। আর নয়তো আমরা সকল কর্মচারী বেতন ছাড়া থাকবো নাকি? কাশেমের থমথমে মুখটার দিকে সুফিয়া খান তাকিয়ে সেভাবেই বললেন, ওকে, কাল দেওয়া হবে, যাও।
কাশেম ছেলেটি চলে যেতেই খানবাড়ির ড্রয়িং রুমে উপস্থিত হয় রাদিফ। যদিও সে দুপুরের দিকে এসে মায়ের সাথে দেখা করে গিয়েছিল, এখন আবারও আসা। সুফিয়া খানি কল করে ডেকেছেন রাদিফকে নিহাল খানের রিপোর্টের জন্য। ভয়ার্ত রাদিফ থমথমে মুখে সুফিয়া খানের হাতে নিহাল খানের ফেক রিপোর্ট তুলে দিতে গম্ভীর সুফিয়া খান সেগুলো নিয়ে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, আমার সাথে আসো রাদিফ। ভয়ার্ত রাদিফ থমথমে মুখে সুফিয়া খানের পিছন পিছন হাঁটল। এর মাঝে পথে দেখা পেল মায়ার সাথে। গায়ে একটা সবুজ জামদানি জড়িয়ে মায়া নিহাল খানের ঘরের সামনে দাঁড়িয়ে সুফিয়া খানের খোঁজে। সুফিয়া খান বাড়িতে ফেরার পরপরই মায়া এ শাড়িটা জড়িয়েছে গায়ে শাশুড়িকে খুশি করতে। অবশ্য বিগত সময় ধরে মায়া সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করছিল। তবে এর মাঝের ফাঁকে সে রিতকে বাড়ি ফেরার কথা বলে এলো ফোনে। নিহাল খানের ঘরে প্রবেশ করতে মায়া ভয়ার্ত মুখে রাদিফের দিকে তাকালো। মায়ের মতো করে রাদিফের মুখটাও চুপসে আছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। বেহুশ নিহাল খানের হাতে তখনও ক্যানোলায় স্যালাইন চলছে। সুফিয়া খান নিহাল খানের পরপরই রিপোর্টগুলো চেক করলো মনোযোগ সহকারে। যতটা ক্রিটিক্যাল মনে করে সুফিয়া খান পাগল পাগল হয়ে চট্টগ্রামে ফিরেছিল, তার তেমন কিছু না দেখে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রাদিফের দিকে। ভয়ার্ত রাদিফ কাঁচুমাচু করে বিছানার অপর পাশে গিয়ে দাঁড়ালো। মায়াও রাদিফের পাশাপাশি দাঁড়ালো থমথমে মুখে। দুই অপরাধী একত্রে। মায়া ওর শাশুড়িকে উল্টাপাল্টা বলে চট্টগ্রামে তো নিয়ে এসেছে, এবার চতুর শাশুড়িকে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে মায়াদের জন্য। খানবাড়িতে আসার পরপরই দুবার রাদিফের থেকে নিহাল খানের রিপোর্ট চেয়েছিলেন সুফিয়া খান, কিন্তু ব্যস্ততার অজুহাতে রাদিফ এতক্ষণ রিপোর্টগুলো না দিলেও এখন দিতে বাধ্য হয় সে। সুফিয়া খান হাতের রিপোর্টগুলো দুবার খতিয়েও দেখল। রিপোর্টগুলো যে ওনার বিশ্বাসে আসেনি সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখেই বুঝতে পারছে রাদিফ। তারপরও সুফিয়া খান রাদিফকে কিছু বলল না। হাতের ফাইলগুলো বন্ধ করতে করতে হৃদের খবর নিয়ে জানতে চাইল, হৃদ কই? ভাই মিটিংয়ে। বাড়িতে ফিরতে বলো ওকে। জি আম্মু। রাত ১১টা পেরিয়ে ১২টার ঘরে। হৃদের ব্যস্ততার শেষ নেই। হৃদ এ রাতেও বাসায় ফিরত না, যদি না মায়া বারবার ফোন করে হৃদকে বাড়িতে ফেরার তাগিদ দিত। নিহাল খানের অনুপস্থিতিতে সবটা হৃদের সামলাতে হচ্ছে বলেই হৃদের ব্যস্ততা দ্বিগুণের চেয়েও ৪ গুণ হলো। সেজন্য হৃদ মায়ের সঙ্গে দেখা করে আবারও দ্রুত বেরিয়ে যাবে বলে ঠিক করে রেখেছে। ১ সপ্তাহ পর নির্বাচন। একদণ্ড বাড়িতে বসে থাকার সময় নেই কারও। হৃদ দলের ছেলেদের সবাইকে নির্বাচনের কাজে ব্যস্ত রেখে সে এই রাতে বাড়িতে ফিরেছে একা। রাদিফ অবশ্য আসিফের সঙ্গেই আছে। হৃদ বাড়িতে ঢুকতে ঢুকতে সুফিয়া খানের সঙ্গে হেনা খানের দেখা পেল বসার ঘরে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদ ভাবল মায়া হয়তো ঘুমিয়ে। ক্লান্ত হৃদ সুফিয়া খানের দিকে এগিয়ে গেল। মুখোমুখি হয়ে মায়ের সঙ্গে টুকটাক কথা চালাতে সেখানে লেবু পানি নিয়ে উপস্থিত হয় মায়া। হৃদের মনোযোগ আকর্ষণ করে বলল, আপনার পানি। মায়ের গলা পেয়ে খুব স্বাভাবিকভাবে হৃদ ঘুরে তাকালো। মায়াকে সবুজ শাড়ি পরিহিত ট্রেতে করে লেবুর পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদের দৃষ্টি থমকে দাঁড়ালো। মায়া ফর্সা গায়ে সবুজ শাড়িটি যেন ঝলমল করলো হৃদের চোখে। হৃদ একবার নয় দুবার নয়, বেশ কয়েকবার মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। গোটা শরবতের গ্লাস এক চুমুকে শেষ করলো মায়ের দিকে তাকিয়ে। হৃদের এমন দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে আর চোখে তাকালো সুফিয়া খান আর হেনা খানের দিকে। বড়দের সামনে হৃদের স্থির দৃষ্টিতে খানিকটা বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়ল মায়া। ততক্ষণে সম্মুখে দাঁড়িয়ে থাকা সুফিয়া খান, হেনা খানও লক্ষ্য করলেন হৃদের দৃষ্টি। মা হিসেবে চট করে বুঝে ফেলেন ছেলের ক্লান্তিময় মনোভাবটা। হৃদ পানির গ্লাসটা ট্রেতে রাখতেই সুফিয়া খান বললেন, নিজের রুমে গিয়ে ফ্রেশ হও হৃদ, আমি তোমার খাবার রুমে পাঠাচ্ছি। হৃদ হ্যাঁ না কিছুই বলল না, বরং চলে যেতে গিয়েও মায়ের দিকে তাকালো চোখ সরিয়ে। মায়া বিব্রত বোধ করে খালি গ্লাসটা নিয়ে কিচেনের দিকে যেতে চাইলে সুফিয়া খান বাধা দিয়ে বললেন, তুমি রুমে যাও মায়া, দেখো আমার ছেলের কি প্রয়োজন হয়, আমি তোমাদের খাবার রুমে পাঠিয়ে দেব, যাও। সুফিয়া খানের কথায় আপত্তি জানাতে চাইল মায়া। মায়ের ইচ্ছে সবাইকে নিয়ে একত্রে ডাইনিংয়ে বসে খাবে, সে একা রুমে বসে খাবে না। তাছাড়া মায়া হৃদকে ফোন করে এনেছে সুফিয়া খানের সঙ্গে কথা বলার জন্য। সেখানে মায়া যদি হৃদকে নিয়ে ঘরে আলাদা খায় তাহলে ব্যাপারটা কেমন দেখায় না? তাছাড়া মায়াও বুঝলো না হঠাৎ করে সুফিয়া খানই বা কেন মায়াকে রুমে পাঠাতে চাইছেন খাওয়ার জন্য।
যেখানে মায়া সবার সাথে একত্রে খাওয়ার জন্য আয়োজন করছে, সেটা কি দেখেনি ওর শাশুড়ি? তাহলে? আমি ঘরে খাবো না আম্মু। আমি সবা হৃদ, রুমে আসো। হৃদের উচ্চস্বরে ডাকায় থমথমে খেয়ে গেল মায়া। সুফিয়া খান শক্ত গলায় বললেন, রুমে যাও মায়া, দেখো হৃদের কি প্রয়োজন। মায়া আর দাঁড়ালো না। হাতের ট্রে সোফার টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে মায়া ঠোঁট উল্টালো। মায়াকে এত তাড়া দিয়ে সবাই রুমে কি জন্য পাঠাচ্ছে তাও বুঝতে পারছে না। শাশুড়ির ছেলে মাত্র বাসায় ফিরেছে। সে ফ্রেশ হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই মায়া গুছিয়ে রেখে এসেছে। তাহলে এত তলব লাগিয়ে মায়াকে কি দরকার? শাশুড়ির ছেলে কি বাবু, যে মায়াকে ছাড়া একা ফ্রেশ হতে পারবে না? বিরক্তি নিয়ে মায়া রুমে ঢুকতে ঘরটা অন্ধকার পেল। মায়া ঘরের আলো জ্বালিয়ে ঘরটা উজ্জ্বল করতেই হৃদের দেখা পেল না কোথাও। ওয়াশরুমের দরজাটাও বাহির থেকে লক করা দেখে বুঝলো হৃদ ওয়াশরুমেও নেই। মায়া হৃদকে ডেকে বলল, শাশুড়ির ছেলে আপনি কোথায় আছেন? মায়ের এই ডাকেই হৃদ বারান্দা থেকে ঘরে এলো। হৃদকে দেখে মায়া আবারও বলল, সে কি, আপনি এখনো ফ্রেশ হননি কেন? তোমার সাথে হব তাই। হৃদের সোজাসাপটা কথায় মায়া কারণটা বুঝল না, বরং হৃদের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমাকে দেখে আপনার ময়লা মনে হয় যে আপনার সাথে ফ্রেশ হব? যান, দ্রুত গিয়ে ফ্রেশ হন। আজ আমরা নিচে খেতে। মায়াকে থামিয়ে হৃদ বলল, আজ কয়দিন? কিসের? মায়া কুঞ্চিত কপালে পাল্টা প্রশ্ন করল হৃদকে। মায়ের কথায় উত্তর না দিয়ে হৃদ মায়ের চোখের দিকে তাকালো শান্ত দৃষ্টিতে। হৃদের বদলানো দৃষ্টিতে মায়া হাঁসফাঁস করে কিছু বলবে তার আগে হৃদ বলল, আমার ফোনটা দাও। মায়া বিছানার ওপর থেকে হৃদের ফোনটা দিতেই আসিফের নম্বরে কল লাগালো। হৃদের কলটা রিসিভ হতে ওপাশে আসিফ কিছু বলবে তার আগেই হৃদ মায়ের চেহারার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, সবাইকে বাসায় চলে যেতে বল আসিফ। হৃদের কথায় তক্ষুনি শোনা গেল আসিফের গলার সুর। বলল, আজ তো আমাদের জরুরি মিটিং, সব ক্যান্সেল। কিন্তু ভাই আপনার। ফের আসিফকে বলতে না দিয়ে হৃদ বলল, এই রাতে তোর কোনো ডিস্টার্ব চাই না আসিফ। আজ রাতে তোর কল দেওয়া নিষেধ। কথাটা বলে হৃদ কল কেটে নিজের ফোনটা বন্ধ করে দেয়। একইভাবে মায়ের ফোনটাও হৃদ বন্ধ করে দিতে মায়া আপত্তি জানিয়ে বলল, আপনি ফোন বন্ধ করছেন কেন? কারণ আজ রাতটা আমার তাই। হৃদের কথাটা মায়া তৎক্ষণাৎ বুঝতে না পেরে বলল, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আপনার। তারপরও ফ্রেশ হয়ে আসুন, নিচে খেতে যাবেন, সবাই অপেক্ষা কর। মায়ের কথা শেষ হওয়ার আগেই দরজায় নক করলো কাজের মেয়ে মালা। খাবার ট্রে নিয়ে নরম সুরে বাহির থেকে ডেকে বলল, ভাবি আপনাদের খাবার, বড় ম্যাডাম পাঠিয়েছেন। মালার গলা পেয়ে মায়া সেদিকে এগোলো। হৃদ তখনও জায়গায় দাঁড়িয়ে কোমরের ইন করা শার্টের ভাঁজ টেনে প্যান্টের ওপরে ফেলে কোমরে বেল্ট খুলতে খুলতে ততক্ষণে মায়ের চাপানো দরজাটা খুলে মালাকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি খাবার এনেছো কেন মালা আপু? আমরা নিচে গিয়ে খাবো তো। মায়ের কথা শেষ হওয়ার আগে হৃদ বেল্ট খুলে বিছানা থেকে তোয়ালে তুলে মালাকে আদেশ করে বলল, খাবারগুলো রেখে যা মালা। জি ভাই। হৃদের কথায় সম্মতি দিয়ে মালা জায়গা ছাড়ল। খাবারগুলো দরজার সম্মুখে রেখে মালাকে চলে যেতে দেখে মায়া খাবার ট্রলি দুহাতে ঠেলে ঘরে প্রবেশ করাতে হৃদ ওয়াশরুমের দিকে যেতে যেতে পুনরায় মায়াকে আদেশ করে বলল, দরজা বন্ধ করো হৃদ। মায়া দরজা বন্ধ করে খাবার ট্রলি ঠেলে সোফার সম্মুখে রাখল। হৃদ ততক্ষণে ওয়াশরুমে গোসলে গেছে। মায়া ট্রে থেকে খাবারগুলো নামিয়ে টেবিলে রাখতে পুনরায় দরজা নক করল মালা। মায়াকে ডেকে বলল, ভাবি, নিচে মেহমান এসেছে, আপনাকে নিচে যেতে বলছেন দাদি। মালার কথায় মা তৎক্ষণাৎ খাবারগুলো ট্রেতে তুলে রেখে চলে গেলেন নিচে। কোথাও থেকে কোনো মেহমান এসেছে মায়ের জানা নেই। হৃদ গোসল শেষ করার আগেই মায়া আগত মেহমানদের সঙ্গে দেখা করে চলে আসবে বলে হৃদকে না জানিয়ে বেরিয়ে যায়। অথচ নিচে নামতে নামতে মায়া আয়নের সঙ্গে জুঁইকে দেখে আবেগ আপ্লুত হয়ে জুঁইকে জড়িয়ে ধরে। আজ কতটা দিন কতটা মাস দেখা হয় না দুই বোনের। হেসে খেলে বেড়ানো দিনগুলো যেন হঠাৎই চাপা পড়ে যায় বাস্তবতায়। মায়ার নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। বলতে গেলে মায়া নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে না, হৃদ চায় না বলে। মাঝে হৃদকে না জানিয়ে আসিফের বাসায় যেতে গিয়েও মায়ের যাওয়া হলো না রাফার জন্য। পরে আর মায়া চেষ্টা করেনি কারোর সাথে যোগাযোগ করার হৃদের অগোচরে।
আজ না হয় কাল হৃদ নিজেই মায়াকে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেবে বলে এটা মায়ের দৃঢ় বিশ্বাস। কিন্তু আজ হঠাৎ করে জুয়ের দেখা পেয়ে যেন মায়ের চোখের পাতা ভিজে উঠল সেই পুরনো স্মৃতিগুলো মনে করে। মায়ের ফুপানোতে জুঁইও একইভাবে ফুপিয়ে ওঠে কান্নায়। আয়ন সবে মিনিট 10 হলো জুঁইকে নিয়ে খানবাড়িতে প্রবেশ করেছিল। এর মাঝে মায়ের আগমনে দুই বোনকে জড়াজড়ি করে কাঁদতে দেখে সে হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে আমার ছোট শালি সাহেবা যে, তা ভালো আছো? আয়নের কণ্ঠ পেয়ে মায়া জুঁইকে ছেড়ে দাঁড়াতে দাঁড়াতে দু হাতে চোখের পানি মুছতে মুছতে বলল, জি ভাইয়া ভালো। আপনি ভালো আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, তবে এখন তোমাদের দেখা পেয়ে ভালো হয়ে গেলাম। তোমার জামাই কই? হৃদ? হৃদের কথা জিজ্ঞেস করতে মায়া কান্না ভেজা নাক টেনে বলল, উনি রুমে আছেন। আপনারা কখন এসেছেন ভাইয়া? মাত্র আসলাম। তবে আমাদের মামির সাথে দুপুরের ফ্লাইটে চট্টগ্রামে আসার কথা ছিল, কিন্তু খালামণিদের জন্য ফ্লাইট মিস করলাম, সেই জন্য রাত হয়ে গেল। আচ্ছা তোমরা কথা বলো, আমি না হয় হৃদের কাছে যাচ্ছি, কেমন? কথাটা বলে আয়ন সোফা থেকে দাঁড়িয়ে যায় হৃদের ঘরে যাবে বলে। আয়ন চলে যেতে গিয়েও কি মনে করে একটু পিছিয়ে জুঁয়ের বরাবর হয়ে নিচু গলায় বলে যায়, আপনার প্রয়োজনে আমাকে কল করবেন জুঁই, আমি হৃদের ঘরে আছি। জুঁই মাথা কাত করে সম্মতি দিতেই আয়ন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মায়া আয়নের কথায় চমকে তৎক্ষণাৎ পাশে তাকাতে বেশ অনেকগুলো দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো। হৃদের ফুপিরা সকলেই উপস্থিত। ফাহাদের মাকে দেখা গেল শশীর মায়ের সঙ্গে বসে, পাশাপাশি শশীও বসে মায়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে। মায়া একত্রে অতগুলো মানুষের দৃষ্টিতে পড়ে অস্বস্তি বোধ করল। জড়তা মিশ্রিত স্বরে সবাইকে সালাম দিতে সুফিয়া খান ডাইনিং থেকে মায়াকে ডাকল। শাশুড়ির ডাক শুনে মায়া পালিয়ে যাওয়ার মতো সেদিকে হাঁটল জুঁইয়ের হাত চেপে। মায়ের জীবনে ঘটে যাওয়া পুরনো স্মৃতির পাতা উল্টানো হলে সেখানে সমান দোষী শশীর মাকেও করা হবে। সেদিন মায়াকে বিয়ে দেওয়ার পেছনে ওর পরিবারকে শশীর মায় উস্কেছিল। মুক্তাকে ওর শ্বশুরবাড়ি থেকে অপমান করে মিথ্যা অপবাদে বের করে দেওয়া হয়েছিল শুধু শশীর মার কথাই। আর সেই জেদে মায়ের পরিবার ক্ষেপে গিয়ে মায়াকে অন্যত্র বিয়ে দিতে চেয়েছিল খান পরিবারের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে। মায়ের এই বিষয়টা হয়তো হৃদ বা সুফিয়া খানের জানা নেই। তাই মায়াও চায় না নতুন করে শশীর মায়ের জন্য ওর বৈবাহিক সম্পর্কে ঝামেলা হোক। তাছাড়া শশীর মা মায়ের খালা শাশুড়ি হয়। নিজের বোনের বিষয়টা শুনলে অবশ্যই সুফিয়া খান কষ্ট পাবেন। মায়া চায় না ওর জন্য আর কেউ কষ্ট পাক। বরং যেটা চলে গেছে সেটা মায়া সয়ে গেছে। পুরাতন স্মৃতি নতুন করে তাজা করার কোনো মানেই হয় না। মায়া সুফিয়া খানের মুখোমুখি হতে মায়ের ভেজা চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সুফিয়া খান বলল, কি হয়েছে? কাঁদছো কেন? সুফিয়া খানের কথায় মায়া জুঁইয়ের হাত ছেড়ে দেয়। জুঁইকে সুফিয়া খানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলল, ও আমার বোন জুঁই। আম্মু। মায়ের কথায় সুফিয়া খান এক পলক জুঁইকে দেখে বলল, ও আয়নের বউ। আমি ওকে চিনি। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছিল ঢাকায়। কিন্তু তুমি কাঁদছো কেন? নিজের পরিবারকে মিস করছো বুঝি? সুফিয়া খানের কথায় মায়া থমথমে মুখে জুঁইয়ের দিকে তাকালো। বেখেয়ালি মায়া জুঁইকে কাছে পাওয়ার এতক্ষণ লক্ষ্য করেনি জুঁইয়ের পরিবর্তনগুলো। নতুন বিবাহিত কাপলকে দেখতে যেমন লাগে জুঁইকে তেমনই লাগছে। জুঁইয়ের সাথে আয়নের সম্পর্কের কথাটা মায়া জানতো, কিন্তু জুঁই যে আয়নকে বিয়ে করেছে সেটা জানতো না। তাছাড়া যেখানে মায়ের বিয়েটা নিয়ে মায়ের পরিবারে আপত্তি ছিল, সেখানে এত সহজে জুঁইয়ের বিয়েতে সম্মতি দিয়ে দিল ওদের পরিবার। বিশেষ করে মায়ের চাচা জুঁইয়ের বাবা কত বিরোধিতা করলো মায়াকে খানবাড়িতে বউ করে পাঠাবে না বলে। সেখানে উনার নিজের মেয়েকে শেষ পর্যন্ত খানবাড়ির ছেলের হাতে তুলে দেবে, বিষয়টা অবিশ্বাস্য লাগলো। মায়া অবিশ্বাস্য দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকিয়ে থাকলে সুফিয়া খান ডাইনিং হতে টিস্যু নিয়ে মায়ের ভেজা গাল যত্ন সহকারে মুছে দিতে দিতে বলল, ছোটখাটো বিষয়ে নিজের মূল্যবান চোখের পানি জড়াতে নেই মায়া, তাহলে মানুষ তোমাকে দুর্বল ভাববে। আর খানবাড়ির বউরা দুর্বল নয়। হৃদ ওয়াশরুম থেকে বের হতে আয়নকে দেখতে পেল বিছানায় বসে। মায়ের জায়গায় আয়নকে রুমে দেখে হৃদ হাতের তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সূক্ষ্ম নজর ঘোরালো রুমে। মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হৃদের মেজাজ চটে গেল তক্ষুনি। আয়ন হৃদকে ওয়াশরুম হতে বের হতে দেখে বলল, কিরে ভাই, কোনো কারণ ছাড়া এভাবে রেগে ফায়ার হয়ে যাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়াকে রুমে না পেয়ে তার মেজাজ এমনি চটে আছে, সেখানে আবার আয়নের হেয়ালি কথায় হৃদ বিরক্তিতে বলল, তুই আমার রুমে কি করিস?
কি চাই? চাই তো অনেক কিছুই ভাই, কিন্তু আপাতত তোর মেয়েকে আমার ছেলের জন্য চাই, বুঝলি? না। হৃদ বিরক্তি কণ্ঠে উত্তরটা করে হাতের তোয়ালেটা ছুঁড়ে ফেলল সোফায়। যদিও হৃদ অগোছালো কাজ পছন্দ করে না, তবে মায়ের অনুপস্থিতিতে যেন হৃদের বিরক্তি বাড়ল। আয়ন হৃদের কথায় রসিয়ে বলল, না করলে তো হবে না ভাই। আমার ছেলের ভবিষ্যৎ বলে কথা। তোর নাতে আমার বাপ ছেলে কেউই রাজি নই। তাছাড়া তোর মেয়ে জন্ম দেওয়ার আগেই ব্যাপারটা ফিক্সড করে রাখলাম। নয়তো তুই যে তেরা লোক, মেয়ে জন্ম দিতে দিতে বেঁকে বসবি আমার ছেলের সাথে বিয়ে দিবি না বলে। এজন্য তোর মেয়ের জন্ম হওয়ার আগেই পাকা কথা সেরে ফেললাম। হৃদের বিরক্তি বাড়িয়ে ঘরে রাদিফ ঢুকতে ঢুকতে আয়নের কথায় আপত্তি জানিয়ে বলল, আয়ন ভাই, তোমার ছেলে রিজেক্ট। খানবাড়ির মেয়ে চৌধুরী বাড়িতে যাবে না। খানবাড়ির মেয়ে খানবাড়িতেই থাকবে আমার ছেলের বউ হয়ে। তুমি বরং ছেলের জন্য অন্য সম্বন্ধ খোঁজো। তোমার ছেলের সঙ্গে হৃদ ভাই নিজের মেয়ের বিয়ে দিবে না, তাই না ভাই? কথা বলে রাদিফ আয়নের পাশাপাশি বিছানায় বসল। হৃদ বিরক্তি চোখে সেদিকে তাকাতেই আয়ন রাদিফের কথার প্রতিবাদ করে বলল, শোন রাদিফ, ঝামেলা পাকাস না। প্রস্তাব আমি আগে নিয়ে এসেছি, সেই জন্য আমারটাই গ্রহণযোগ্য, তোরটা নয়। তাছাড়া সিরিয়ালে আমি আর হৃদ দুজনেই বিবাহিত। তুই বিয়ে না করে ছেলের বউ ঠিক করিস কিভাবে? আগে একটা বিয়ে কর, তারপর না হয় ভেবেচিন্তে দেখব তোর ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু তারপরও হৃদের মেয়ে আমার ছেলের জন্য ফিক্সড, বুঝলি? তুমি দুর্নীতি করছো আয়ন ভাই। আমার বউ নেই তাতে কি হয়েছে? আব্বুর নির্বাচনের পরে আম্মুকে বলে আমিও একটা বিয়ে করে নিব। আয়ন ফের রাদিফকে থামিয়ে বলল, তুই আগে বিয়েটা কর, তারপর বুঝবো বাকিটা। এখন বল, মামার রিপোর্টগুলো কই? মামি আজকে জরুরি তলবে চট্টগ্রামে ডেকেছে মামার রিপোর্টগুলো চেক করতে। তুই রিপোর্টগুলো নিয়ে আয় যা। আয়নের কথায় রাদিফের উচ্ছ্বসিত মুখটা চুপসে যায়। এক পলক হৃদের দিকে তাকাতে দেখল ততক্ষণ হৃদ কক্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এর মাঝে আয়ন হৃদকে ডেকে থামাতে চাইলেও হৃদে থামেনি। রাদিফ হৃদকে চলে যেতে দেখে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সোজাসাপটা কথাই বলল, আব্বুর রিপোর্টগুলো ফেক আয়ন ভাই। আম্মুকে চট্টগ্রামে ফেরাতে আমি আর ভাবি মিলে এসব প্ল্যান করে ফেক রিপোর্ট বানিয়েছিলাম। তুমি প্লিজ রিপোর্টগুলো দেখে আম্মুকে বলবে আব্বুর হার্টের সমস্যার পাশাপাশি আরও বেশ কিছু জটিল সমস্যা রয়েছে, যেগুলো রিপোর্টে উল্লেখ আছে। তুমি সেইগুলো আম্মুকে বুঝিয়ে বলবে প্লিজ। এতক্ষণ দুষ্টুমি করা রাদিফ হঠাৎ সিরিয়াস গলায় কথাগুলো বলতেই আয়ন হতবাক গলায় বলল, তুই এসব মিথ্যা প্ল্যানিং ফ্ল্যাটিং করার জন্য আর মানুষ পেলি না রাদীপ? মামিকে এইসব মিথ্যা বলে জীবনে পার পাবি তোরা? মামি যে মানুষ, দুদিনে ধরা পড়ে যাবি তোরা, তখন কি করবি? যখন ধরা পড়ব তখন বোঝা যাবে। আপাতত রিস্ক নিতে চাই না ভাই। আম্মু চট্টগ্রামে ফিরেছে বলে আজ আমাদের বাড়িতে এত আনন্দ। আমি চাই না আম্মু আবার ঢাকায় ফিরে যাক। যেভাবেই হোক আম্মুকে সবার সাথে চট্টগ্রামে রেখে দিতে চাই। তুমি প্লিজ আমাকে এই ব্যাপারে সাহায্য করো আয়ন ভাই। বাকিটা আমরা সামলিয়ে নেব। রাদিফের কথায় আয়ন প্রশ্ন করে বলল, হৃদ জানে তোদের বিষয়টা? জানে। যদি মামি রেগে যায় তোদের ওপর তখন? হৃদ ভাই আছে, উনি আম্মুকে সামলে নিবে। আশা করছি ঝামেলা হবে না। রাদিফের দৃঢ় মনোবল দেখে আয়ন নীরবে সম্মতি দিল। বিষয়টা আসলেই যুক্তিসঙ্গত। রাদিফের জায়গায় আয়ন হলেও সে এতদিনে বারবার চেষ্টা করত নিজের মা বাবাকে একত্র করার। আয়নের উচিত এই বিষয়ে রাদিফকে সাহায্য করা। আয়ন রাদিফকে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। রাদিফকে নিয়ে হৃদের পিছন পিছন সিঁড়ি বেয়ে বসার ঘরে যেতে দেখল উপস্থিত মেহমানদের ভিড়। শশীকে দেখা গেল হেনা খানের সঙ্গে বসে। হৃদ ডাইনিংয়ে সুফিয়া খানের দিকে এগোচ্ছে। সেখানে মায়া জুই দুজন দাঁড়িয়ে প্লেট সাজাচ্ছে রাতের খাবারের জন্য। দীর্ঘ সময় নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকলে বসার ঘরে আড্ডা জমালো আলোচনায়। হৃদ তখন বাহিরে গেল আয়নকে নিয়ে। রাদিফ তখন সবে খাবার চিবুচ্ছিল মনোযোগ সহকারে। পাশাপাশি জুই, সুফিয়া খান আর শশীর মা বসে। বাকিরা ড্রয়িং রুমে যার যার মতো করে আড্ডায় মেতে। আশেপাশে মায়া নেই। সে কিচেন থেকে টক দই ট্রেতে করে নিয়ে সবাইকে দিচ্ছে। শশীর মা সেদিকে তাকিয়ে মায়ের উপস্থিতি লক্ষ্য করে সুফিয়া খানের উদ্দেশ্যে কটাক্ষ করে বলল, হৃদের মতো একজন প্রতিষ্ঠিত ছেলের জন্য তুমি একটা পাগল মেয়েকে বউ করে আনলে কেন আপা? শশীর মায়ের কথায় সুফিয়া খান বাদে সকলের খাওয়াই বন্ধ হয়ে যায় তক্ষুনি। জুই, রাদিফ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে থমথমে মুখে তাকালো সুফিয়া খানের দিকে।
সুফিয়া খান তখনও গম্ভীর মুখে খাবার চিবোচ্ছেন। হাতের চামচে ফের খাবার তুলতে তুলতে শশীর মায়ের কথার উত্তর দিয়ে বলল, আমি তো জানি শশী মানসিক রোগী। মায়া তো ক্ষণিকের জন্য অসুস্থ ছিল। সুফিয়া খানের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল শশীর মা। বলল, আমার মেয়ের সাথে তুমি ওই পাগল মেয়েটার তুলনা দিচ্ছ আপা? গম্ভীর সুফিয়া খান আগের ন্যায় বলল, তুলনা দিলাম কোথায়? সত্যিটা বললাম। তুলনা দিতে গেলে তো শশী জন্মগত পাগল। তারপরও খানবাড়ির বউ করতে আপত্তি ছিল না আমার। সেখানে মায়া তো জন্মগত সুস্থ মস্তিষ্কের একটা মেয়ে। ওর জন্য কেন আপত্তি করব? সুফিয়া খানের কথায় রাগ নিয়ে উঠে যায় শশীর মা। ওনার চলে যাওয়ার দিকে জুঁই রাদিফ দুজনেই তাকায়। রাদিফ পুনরায় খাওয়ায় মনোযোগ দিলেও জুঁই বেশ কষ্ট পেল শশীর মা মায়াকে পাগল বলাতে। যদিও সুফিয়া খান উপযুক্ত প্রতিবাদ করেছেন, তারপরও জুঁইয়ের বেশ খারাপ লাগা থেকে ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকাতেই দেখল শশীর মা চলে যাওয়ার সময় ইচ্ছা করে মায়ের সঙ্গে লেগে যায়, যাতে করে মায়ের গায়ে পানি পড়ল গ্লাস ফসকে। হতভম্ব মায়া হতবুদ্ধি হয়ে যায় শশীর মায়ের কাণ্ডে। তারপরও মুখ ফুটে কিছু বলল না, বরং নিজের শাড়িটা ঝেড়ে পানি পরিষ্কার করতে চাইলে বেখেয়ালি চোখাচোখি হয় হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সঙ্গে। চমকে ওঠার মতো মায়া হাতের শাড়িটা ছেড়ে তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো। অথচ হৃদের তীক্ষ্ণ দৃষ্টি বলছে সে শশীর মায়ের কর্মকাণ্ড লক্ষ্য করেছে। হৃদের পাশাপাশি আয়নও দাঁড়িয়ে মায়ের বিষয়টা লক্ষ্য করে হৃদকে কিছু বলবে তার আগে হৃদ শক্ত চলে স্থান ত্যাগ করতে করতে হাঁক ছেড়ে মায়াকে ডেকে বলল, হৃদ, রুমে আসো। হৃদ ডাকলো, অথচ মায়া জড়তায় হৃদের পেছন যেতে দ্বিধাবোধ করলো উপস্থিত মেহমানদের সামনে। মায়াকে নড়তে না দেখে হৃদ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে ফের শক্ত গলায় হাঁক ছেড়ে বলল, হৃদ, রুমে আসো। মায়া আর কোনো দিকে তাকালো না। হৃদের শক্ত গলায় তৎক্ষণাৎ দৌড়ালো সিঁড়ি বেয়ে রুমে। রুমে যেতে যেতে বেশ কয়েকবার শাড়ির আঁচল ঝেড়ে গায়ের পানি পরিষ্কার করতে চাইলো। অন্ধকার রুমে পা রেখে মায়া খানিকটা থমথমে খেয়ে বসলো। মায়ের যাওয়ার সময় রুমে আলো ছিল। এখন অসময়ে হৃদের লাইট অফ করার কারণটা বুঝতো না। অন্ধকার রুমে মায়া সুইচ বোর্ডের খোঁজ করে হৃদকে ডেকে বলল, এই যে শুনছেন, আপনি কোথায়? রুম অন্ধকার। মায়ের কথা শেষ হওয়ার আগে হঠাৎ আতঙ্কে মৃদু চিৎকার করে উঠল মায়া হৃদের আকস্মিক জাপটে ধরায়। মায়া কিছু বলবে তার আগে ও গলার মিষ্টি ব্যথায় গঙিয়ে উঠল। হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে বাড়াতে বলল, তোমার ইজ্জত আমার হক। আমার হক চাই হৃদ। হৃদের এলোমেলো হাতের স্পর্শে মায়ার শরীরের কম্পন ধরল। মায়া কম্পিত স্বরে বলতে চাইল, আপনি আমাকে। মায়াকে বলতে না দিয়ে হৃদ মোহাচ্ছন্ন গলায় বলল, সরি জান, তোমার বুঝতে টু লেট। কথাটা বলে হৃদ মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে এক হাতে দরজা লক করলো। অপর হাতে মায়ের কাঁধের কাপড়টা টেনে বাহুতে নামাতে নামাতে মায়ের উন্মুক্ত কাঁধে দাঁত বসাতেই মায়া ফের গঙিয়ে ওঠে। তীব্র কম্পনে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে নিতে নিতে ঘোর লাগা কণ্ঠে বলল, আই লাভ ইউ জান। আই লাভ ইউ এভরিওয়ান, ভাই অ্যান্ড বোনেরা, বুঝছো? বাহ! খুব সুন্দর মনোযোগ সহকারে শুনলা। এতক্ষণ যখন হৃদ লাভ ইউ বলল তখন তো মুচকি, মুচকি হাসলা। আর আমি বললেই দোষ? শোনো, ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো তোমাদের সবাইকে আই হেট ইউ। বুঝছো? ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। মানছি আমি তোমাদের অপ্রিয়। তাই বলে কি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে না? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।